শুভ সন্ধ্যা সবাইকে। আজ হলো 26 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জনগণনায় ব্যস্ত শিক্ষক, পাঠদান শিখয়ে উঠছে রাজ্যের সিংহভাগ স্কুলে। রাজ্যে উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে সরকারি বিদ্যালয়ের সংখ্যা, কমছে সরকারি বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীর সংখ্যাও। বিনামূল্যে ভর্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে পোশাক ও মিড ডে মিলের মতো প্রকল্পগুলো যেন আজ সরকারি বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না। অথচ বিভাগটি পরিচালনার জন্য রয়েছেন একজন পূর্ণ পর্যায়ের মন্ত্রী এবং শত শত আমলা। ত্রুটিপূর্ণ ব্যবস্থা যখন আসামের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে, ঠিক সেই সময় এবার মড়ার ওপর খাড়ার গা হিসেবে রাজ্যের হাজার হাজার শিক্ষককে এক মাসের জন্য বিদ্যালয় ছেড়ে জনগণনার কাজে ব্যস্ত হতে বাধ্য করেছে। জুলাই মাসের গ্রীষ্মকালীন ছুটির পর 1 আগস্ট থেকে বিদ্যালয়গুলো পুনরায় চালু হলেও 17 আগস্ট থেকে শিক্ষক সমাজকে জনগণনার কাজে ব্যস্ত হতে হয়েছে। বিদ্যালয় ও শ্রেণীকক্ষ ছেড়ে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকদের এই জনগণনার কাজেই ব্যস্ত থাকতে হবে, যার ফলে পুরো 1 মাস বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হবে। শিক্ষকের অভাবে ইতিমধ্যে বহু বিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। শিক্ষক সংগঠনগুলো সরকারের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জনগণনাকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে আখ্যায়িত করেছেন এবং শিক্ষকদের এই কাজে নিয়োজিত করার পক্ষে যুক্তি দিয়েছেন। অথচ রাজ্যে এখনও এমন বহু সরকারি বিদ্যালয় রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক কর্মরত। এমন বহু স্কুলের সিংহভাগ শিক্ষককেই জনগণনার কাজে নিযুক্ত করা হয়েছে, ফলে স্কুলে নিয়মিত পাঠদান করাই সম্ভব হচ্ছে না। জনগণনার কাজে শিক্ষকদের নিয়োজিত করার কারণে রাজ্যের বহু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এখন বিদ্যালয়ে বিদ্যালয়ে এর বিরুদ্ধে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের প্রতিবাদ। সোমবার নিয়মিত পাঠদানের দাবিতে বড়ভূমির ব্যাংতল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই প্রতিবাদে অভিভাবকরাও অংশ নেন। বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 850 জন এবং শিক্ষকের সংখ্যা 28 জন। এর মধ্যে 17 জনকেই জনগণনার কাজে নিয়োজিত করা হয়েছে। বিদ্যালয়টি বড় এবং অসমীয়া মাধ্যমের। এটি কেবল একটি উদাহরণ মাত্র। রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ের প্রায় সব শিক্ষককেই সরকার জনগণনার কাজে নিয়োজিত করেছে। প্রশ্ন উঠেছে, সরকারের সমস্ত কাজেই শিক্ষকদের কেন নিয়োজিত করা হয়? জাতীয় নাগরিক পঞ্জির দায়িত্বই হোক বা ভোটার তালিকার কাজ কিংবা অন্যান্য সরকারি কর্মসূচি, সরকারের প্রথম লক্ষ্যই থাকে শিক্ষক সমাজ। বছরের অধিকাংশ সময় শিক্ষকদের যদি শ্রেণীকক্ষ ছেড়ে অন্য কাজে ব্যস্ত থাকতে বাধ্য করা হয়, তবে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে? শুধু বড়ভূমিতে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা। অপরদিকে এসআইআর নাম ছাঁটাই মানে নাগরিকত্ব বাতিল নয় বলল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে কত মামলার নিষ্পত্তি হয়েছে, বাদ যাওয়া কতজনের নাম নতুন করে জুড়েছে তালিকায়। মঙ্গলবার এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে আদালত স্পষ্ট জানায়, এসআইআর নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়। ফলে বাদ যাওয়া বাসিন্দাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না পর্যবেক্ষণ আদালতের। বাংলা এসআইআর বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম, যদিও তাদের অধিকাংশেরই দাবি দীর্ঘদিন ধরে এ রাজ্যে থাকছেন তারা, রয়েছে বৈধ নথিও। ফলত এসআইআর নাম বাদ পড়ায় তাদের মনে জাঁকিয়ে বসে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়। যাদের নাম এসআইআর প্রাথমিক পর্বে বাদ চলে গিয়েছে, তারা নতুন করে নাম তোলার আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। নথি সব ঠিকঠাক থাকলে তাদের নাম ফের জুড়ে যাবে তালিকায়। সূত্রের খবর, ট্রাইব্যুনালে কম বেশি 7 লক্ষ আবেদন জমা পড়েছিল। এদিন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং আবেদন নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে ট্রাইব্যুনালে কতগুলি আবেদন এখনও বিচারাধীন, কতগুলি নিষ্পত্তি হয়েছে এবং কী ধরনের প্রতিকার চাওয়া হয়েছিল। কারণ বাদ পড়া ভোটারদের আবেদন এবং নাম বাদ দেওয়ার দাবিতে করা আবেদনের হিসেব আলাদা। এই শুনানিতেই আদালত স্পষ্টভাবে বলে, এসআইআর নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা যায় না। উল্লেখ্য, এসআইআর বাদ যাওয়া মতবাদের একটি বড় অংশ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেই খবর, কারণ তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তবে অনুপ্রবেশকারী তকমা দিয়ে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কিন্তু যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত কাউকে বিদেশি তকমা দেওয়া যায় না, ফলে প্রকল্প বন্ধ করা যায় না বলে বাংলার সরকারকেও স্পষ্ট বার্তা দিয়েছে দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার কারণে পশ্চিমবঙ্গে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, আপিল ট্রাইব্যুনালের কাজ এত ধীর গতিতে চলছে যে বর্তমান গতিতে সব আবেদন নিষ্পত্তি করতে প্রায় ৪ থেকে ৫ বছর সময় লেগে যেতে পারে। তিনি সুপ্রিম কোর্টে দাবি করেন, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদহের মতো জেলায় অবিলম্বে ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। তার মতে, বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য বর্তমান পরিকাঠামো যথেষ্ট নয়। অপরদিকে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে ৬৫ জনেরও বেশি বন্দী এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, আক্রান্তদের মধ্যে অনেক বন্দীর মধ্যে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অর্থাৎ এনডিপিএস আইনে মামলা রয়েছে। সূত্র জানিয়েছে, বর্তমানে কারাগারে ৬৫ জনেরও বেশি বন্দী এইচআইভি নিয়ে বাস করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত। এই পরিস্থিতিতে কারাগারে বন্দীদের চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কীভাবে ওই বন্দীরা এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্র জানিয়েছে, গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে মাদকের রমরমা রয়েছে এমন অভিযোগও আগেও সামনে এসেছে। সম্ভবত এই মাদকের বাড়বাড়ন্ত থেকেই এইচআইভি ছড়াচ্ছে কেন্দ্রীয় কারাগারের ভেতরে। সূত্র জানিয়েছে, জেলের কয়েদিরা প্রায় সময় অভাবে থাকেন। মাদকের জন্য একটা সিরিঞ্জি অনেকজন ব্যবহার করেন। এটাই এইচআইভি ছড়ানোর পেছনের সম্ভাব্য কারণ। কিছু ক্ষেত্রে মাদক সেবনের ভূমিকা থাকলেও সংক্রমণের নির্দিষ্ট কারণ বা সংক্রমণের মাধ্যমের সঙ্গে মাদক ব্যবহারের সরাসরি যোগসূত্রের বিষয়ে এখনও কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। আক্রান্ত বন্দীদের চিকিৎসা, তাদের শারীরিক অবস্থা এবং কারাগারে তাদের জন্য কী ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে কারাগারে বন্দীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এইচআইভি স্ক্রিনিং, প্রয়োজনীয় চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত বন্দীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে আরও গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে। এই ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠছে জেলের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা নিয়েও। অপরদিকে ৮ বছরেও অসম্পূর্ণ বড়খলার অগ্নি নির্বাপক কেন্দ্র, কোটি টাকার প্রকল্পে চরম গাফিলতি, কাজ পেলে উদাও ঠিকাদার, খুবই ফুসছেন বিধায়ক। ৮টি বছর, কিন্তু বড়খলাবাসীর সুরক্ষার জন্য তৈরি হওয়া অগ্নি নির্বাপক কেন্দ্রটির ভাগ্য এখনও অন্ধকারেই রয়ে গেল। নিম্নমানের কাজ করে সরকারি টাকা পকেটে পুরে মাঝপথেই কাজ পেলে উদাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে কোটি টাকার এই জনস্বার্থবাহী সরকারি প্রকল্পটি এখন শুধু এক কঙ্কালসার বহুতল। এই চরম গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বড়খলা অগ্নি নির্বাপক কেন্দ্রের নামে সরকারি কর্মচারী নিয়োজিত থাকলেও তাদের হাতে কোনো অগ্নি নির্বাপক বাহন নেই। মাথা গোজার নিজস্ব ঠাঁই না থাকায় কর্মীরা দিন কাটাচ্ছেন স্থানীয় এক ডাক বাংলায়। আগুন লাগলে যেখানে তাদের সবার আগে পৌঁছানোর কথা সেখানেই তারা কেবলই টুটো জগন্নাথ। কর্মীদের আক্ষেপ, কাছাকাছি কোথাও আগুন লাগলেও পরিকাঠামো আর গাড়ির অভাবে তারা অসহায় দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। বড়খলায় আগুন নেভাতে এখনও চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় শিলচর কিংবা উদারবন্দের বর্ষায়। আর এই দূরত্বের সুযোগে পুড়ে খাক হয়ে যায় সাধারণ মানুষের শেষ সম্বল। সোমবার অসম্পূর্ণ ও জরাজীর্ণ ফায়ার স্টেশন ভবনটি সরেজমিনে পরিদর্শনে যান বড়খলার বিধায়ক কিশোর নাথ। সেখানের চরম অব্যবস্থা দেখে নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, আমি আগে বিধায়ক থাকাকালীন বড়খলার মানুষের দীর্ঘদিনের গণদাবির ভিত্তিতে এই অগ্নি নির্বাপক কেন্দ্রটি মঞ্জুর করিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে যখন দায়িত্বে ছিলাম না তখন কেন এই জীবন মরণের সাথে যুক্ত প্রকল্প নিয়ে এমন চেরখেলা করা হলো? কার প্রশ্রয়ে ঠিকাদার কাজ ফেলে পালালো? এর শেষ দেখে ছাড়ব। এই দুর্নীতির মধ্যে থাকা মাথাদের খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের তদন্তের হুঁশিয়ারিও দেন তিনি। আগুনের আতঙ্কে দিন কাটানো বড়খলাবাসীর এখন একটাই প্রশ্ন, আর কত ক্ষতি হলে ঘুম ভাঙবে প্রশাসনের? অবিলম্বে এই কেন্দ্রের কাজ শেষ করে গাড়ি ও সরঞ্জাম সহ একে সচল করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বড়খলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাক কান্তি দাস।
মণ্ডলের দুই সাধারণ সম্পাদক অজিত দাস ও কল্লজিৎ চক্রবর্তী, বিজেপি নেতা অমলনাথ প্রমুখ। অপরদিকে মূল্যবৃদ্ধিতে চিনির সঙ্গে প্রতিযোগিতা পেঁয়াজের। মূল্যবৃদ্ধিতে যেন চিনির সঙ্গে প্রতিযোগিতা পেঁয়াজের। গত 20 দিনে 20 টাকা বেড়ে বাজারে চিনির দাম 70 টাকা ছাড়িয়েছে। এবার চিনির পর দ্বিগুণ দাম বেড়েছে, 60 থেকে 65 টাকা হয়েছে পেঁয়াজের। গোটা দেশ জুড়েই ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম প্রায় 68% বেড়েছে দাম। এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। জানা গিয়েছে, দেশে পেঁয়াজের যোগান বজায় রাখতে কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেনে করে পেঁয়াজ পাঠাচ্ছে। এর নাম দেওয়া হয়েছে কান্দা এক্সপ্রেস। মূলত নাসিক থেকে এই পেঁয়াজ আসছে। এটিকে দেশের পেঁয়াজের রাজধানীও বলা হয়। সেখান থেকে পেঁয়াজ পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি নিধি খারে বলেন যে, আজকের মধ্যে চেন্নাই, মাদুরাই, দিল্লি, এর্নাকুলাম ও গুয়াহাটিতে পৌঁছে যাবে। এরপরে আরও শহরকে যুক্ত করা হবে এই তালিকায়। জানা গিয়েছে, সরবরাহের সমস্যার কারণে বিগত কয়েকদিনে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। যেখানে গত বছর আগস্ট মাসের শেষ ভাগে পেঁয়াজের দাম ছিল 27 টাকা 37 পয়সা প্রতি কেজি, সেখানে এই পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি 43 টাকা 53 পয়সায় পৌঁছেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।